সার্কভুক্ত দেশগুলোতে পর্যায়ক্রমে সফর করবেন প্রধানমন্ত্রী, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পুশিন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠন, আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি, আজ সাক্ষ্য গ্রহণ। না ফেরার দেশে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম জানাজা, আজ ভোলায় দাফন। গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মাঠে ভারত বাংলাদেশের কারিগরি দল, আগস্ট সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত, লবণাক্ততা মোকাবেলার তাগিদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক কেটে নির্মাণ হচ্ছে ড্রেন, সরু হচ্ছে মূল সড়ক, চলাচলে ভোগান্তি, স্থায়ী যানজটের শঙ্কা। চুক্তি চাইলে লেবাননে ইসরায়েলি হামলা মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি ইরানের। মিত্রদের স্বার্থ নিশ্চিত করেই চুক্তি, বলছে যুক্তরাষ্ট্র। এবং সেমিফাইনালে নেপালের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ, গোলরক্ষক মিলির ইনজুরি বড় দুশ্চিন্তা খেলোয়াড়দের, অফ ফর্ম। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। এবার বিস্তারিত। যতবার পুশিন করার চেষ্টা করবে ভারত, ততবারই প্রতিহত করবে বাংলাদেশ। এমনকি পুশিন বন্ধে ঠেকাতে দিল্লিকে চিঠিও দিয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী সফরে যাবেন, এ নিয়ে কাজ চলছে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের জেরে বাংলাদেশ ভারত সীমান্তে পুশিন, কাঁটাতারের বেড়া, সীমান্ত হত্যার মতো নানা ঘটনা হরহামেশাই ঘটছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিনের বেশ কয়েকটি ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি তা প্রতিহত করে। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে ভারতকে বারবারই বলা হচ্ছে। সমাধানে প্রয়োজনে কূটনৈতিক এবং রাজনৈতিক আলোচনার কথাও বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন কিন্তু ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি। আগামী সপ্তাহে বিজিবি বিএসএফ এর বৈঠক হওয়ার কথা আছে। আমরা আশা করি এই বিষয়গুলো ওখানে আলোচিত হবে। দিল্লিতে এখানে বৈঠক হওয়ার কথা আছে অফিসিয়ালি, সেটা আলোচিত হবে এবং সেটা একটা সমাধানের দিকে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ভারতের দেয়া বিবৃতি ইতিবাচক বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটা তো সবসময় তাদের করা উচিত ছিল। হঠাৎ করে কেন এটা আমি ব্যক্তিগতভাবে এটা প্যারাডাইম শিফট হিসেবে দেখি না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেটা সর্বজন স্বীকৃত। শিগগিরই প্রধানমন্ত্রী দেশের বাইরে সফরে যাবেন, তবে কবে, কোথায় তা এখনো ঠিক হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এও জানান, প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ভারত সহ সার্কভুক্ত সব দেশই সফর করবেন। সার্ক আমরা পুনর্জীবিত করতে চাই, সেটা করব, এবং ভারত সহ সকল সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে ভিজিট হবে। এখনো কোনো সিদ্ধান্ত ফাইনাল হয় নাই, আপনাদের অপেক্ষা করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ঢাকার। তবে নির্বাচনে জয়ী হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে খলিলুর রহমান থাকবেন কিনা সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী নিজে। বাধ্যবাধকতা নেই, এটা অ্যাবসলিউটলি একজনের পার্সোনাল প্রেফারেন্স এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। সো মাননীয় প্রধানমন্ত্রী সেটা সিদ্ধান্ত নেবেন এবং পররাষ্ট্রমন্ত্রী সেটা সিদ্ধান্ত নেবেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। যে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন, ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে দূর করা সম্ভব নয়। স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে প্রথম ঈদুল আজহা উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসম্পৃক্ত ও গণমুখী বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের এ সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী কার্যালয়ের করবি হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জনপ্রিয়তার পেছনে না ছুটে সত্যতা যাচাই করে ডিজিটাল মাধ্যমে তথ্য উপস্থাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। বড় বড় গণমাধ্যমগুলো আছি, এটাকে ঠাস ঠাস করে কপি করে না বুঝে না শুনে অনেকেই আমরা এটাকে করে দিচ্ছি। এটা একটা মানুষের যে কতখানি ক্ষতি হবে বা একটি দলের বা একটি দেশের, যেটাই বলি একটা প্রশাসনের, এগুলো আমরা চিন্তা করতেছি না। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 10টি গণমুখী কাজে গুরুত্ব দিয়েছিল সরকার। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। তিনি বলেন, বর্তমান সরকার চায় জনগণই হবে সব কাজের বিচারক। গণমুখী রাজনীতির ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রীয় কাঠামোকে সরকার ব্যবহার করেনি বলে জানান মুখপাত্র। একটি দায়িত্বশীল, গণমুখী এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি শুরুর লক্ষ্যে, যেটা আমরা দেখেছি বর্তমান সরকারের সময়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রদর্শন নয়। সরকারের প্রচেষ্টা ঈদ যাত্রায় সড়কে ভোগান্তি কমেছে উল্লেখ করে জানান, সরকারের নজরদারির ফলে নিয়ন্ত্রণে ছিল নিত্যপণ্যের বাজার। কথা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। অবশ্যই আমরা যে কোনো সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি এবং যত দ্রুত সম্ভব যেখানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো গ্রহণ করব। বর্তমান সরকার জনসেবাকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে যেতে চায় বলে জানান মুখপাত্র। বলেন, 16 বছরের ফ্যাসিবাদী কাঠামো ভেঙে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। প্রথম ঈদ, মাত্র 3 মাসের ভেতর সবকিছু শতভাগ পাল্টে যাবে, এই প্রত্যাশা কিন্তু আমরা কেউ করছি না, কিন্তু আমরা চাই শুরুটা হোক যেখানে সর্বোচ্চ দায়বদ্ধতা থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সোমবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে মন্ত্রী পরিষদ বিভাগের কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে তিনি সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়াও বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতে অংশ নেন সরকার প্রধান। খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন প্রশাসকের সঙ্গে। ওষুধ শিল্পের উন্নয়ন নিয়েও বৈঠক করেন। মশক নিধন কার্যক্রম শিখতে যুক্তরাষ্ট্রে যেতে চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি প্রস্তাব নাকচ করে দেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে না গিয়ে দেশে সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করার পরামর্শ দেন তিনি। রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার সকালে এই মামলার বিচার শুরুর আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। শুনানি শেষে জানানো হয় আজ থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ঈদের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে তাদের এজলাসে তোলা হয়। এ সময় রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের প্রার্থনা জানান বাদীপক্ষের আইনজীবী। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। ধন্যবাদ সকলকে। তবে রাষ্ট্রনিয়োজিত আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে এ মামলা থেকে অব্যাহতির দাবি জানান। আমার প্রত্যাশা হবে মামলা যেহেতু চার্জ গঠন হয়েছে, কালকে থেকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। এ মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্যের 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ।
গেল ১৯ মে রাজধানীর পল্লবীতে সোহেল রানার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। সেদিনই আদালতে ধর্ষণ ও হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি সোহেল রানা। সুপ্রিয়া তৃষা, দেশ টিভি, ঢাকা। বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পোরখাওয়া এই রাজনীতিবিদকে আজ ভোলায় মা বাবার কবরের পাশে সমাহিত করা হবে। এর আগে দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার বেলা ৩:৩০টায় ৮৩ বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৯-এর গণ-অভ্যুত্থানের মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বরেণ্য রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। সন্ধ্যায় তোফায়েল আহমেদের মরদেহ হাসপাতাল থেকে প্রথম জানাজার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর ধানমন্ডির তাকুয়া মসজিদে। সেখানে বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। এ সময় বর্ষিয়ানের রাজনীতিবিদের মরদেহ দেখতে এসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের কথা স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। তোফায়েলের আত্মার শান্তি কামনা করছি। বাংলাদেশ যতদিন আছে তোফায়েল আহমেদরা ততদিন বেঁচে থাকবে। উনি মানুষকে উপকার করে কোনোদিন সেটা বাইরে প্রকাশ করতেন না। বাংলাদেশ যতদিন থাকবে তোফায়েল ভাইয়ের স্মৃতি মানুষের মনে ততদিনই থাকবে। এ সময় তাকুয়া মসজিদের পাশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকলে বেশ কয়েকজনকে আটক করা হয়। স্বজনরা জানান, প্রথম জানাজার পরে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। পরে মঙ্গলবার সকাল 10টায় মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হবে ভোলায়। মঙ্গলবার জোহরের নামাজের পরে ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে তোফায়েল আহমেদকে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই তার হয়ে। আগামীকাল সকালে হেলিকপ্টারে তাকে ভোলা গভর্নমেন্ট স্কুল মাঠে জহুর বাদ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার গ্রামের বাড়ির তার মায়ের পাশে তাকে দাফন করা হবে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। RFL ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। এখন চুক্তি নবায়ন নাকি নতুন চুক্তি? কিভাবে হবে গঙ্গার পানির ভাগাভাগি? দুদেশের বিশেষ কারিগরি দল এ নিয়ে কাজ করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই আগস্ট সেপ্টেম্বরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে আসবে সিদ্ধান্ত। এমনটা জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। গঙ্গা চুক্তি নিয়ে ধারাবাহিকের আজ শেষ পর্ব, জানাচ্ছেন মুক্তা মাহমুদ। গঙ্গা নদীর পানি পেতে ১৯৯৬ সালে ভারতের সঙ্গে ৩০ বছরের চুক্তি করেছিল বাংলাদেশ। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ডিসেম্বরে। পানির ভাগ পেতে নতুন করে চুক্তি হোক বা পুরনো চুক্তির নবায়ন হোক, ন্যায্য হিস্সা পেতে আন্তর্জাতিক আইন মেনে এগোনোর পরামর্শ এই পানি বিশেষজ্ঞের। ২০০৪-এর যে বার্নেস রুল, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে এক্স অ্যামাউন্ট নদীর জন্য রেখে দিতে হবে। এই চুক্তিটা অবশ্যই হতে হবে যে অববাহিকা ভিত্তিক একটা অমল। এখানে অবশ্যই অন্য দেশ উজানের যে নেপাল, তাদেরকে ইনক্লুড করতে পারলে ভালো, এবং করাটা আমাদের জন্য লাভজনক হবে। এবং সমন্বিত যে হাইড্রোলজিক মডেলিং, এটা হতে হবে গাণিতিক ভিত্তিতে। এই ফ্রেমওয়ার্কটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, এই ফ্রেমওয়ার্কটা আমাদেরকে দিবে অন্য যে চন্দ্রটা আরো আন্তঃনদী আছে সেগুলোর ন্যায্য হিসাবগুলো আমাদেরকে নিশ্চিত করবে। এদিকে শর্তের বেড়াজালে ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি ঝুলিয়ে দিতে পারে, এমন শঙ্কা এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। চুক্তি নবায়নের ক্ষেত্রেও ভারত একটু দীর্ঘসূত্রিতার আশ্রয় নিতে পারে। এটা শুধুমাত্র একটা
কারিগরি টেকনিক্যাল বিষয় না, এটা একটা পলিটিক্যাল ডিসিশন, এবং সেই পলিটিক্যাল ডিসিশনে বাংলাদেশের ব্যাপারে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এবং দিল্লিতে বিজেপি সরকারের কি অবস্থান হবে সেগুলো দেখার বিষয় আছে। আমরা লোয়ার রিপারিয়ান কান্ট্রি, আমাদের এই চুক্তি করা লাগবেই, আমরা এটাকে নবায়ন করি অথবা আমরা নতুন চুক্তিতে যাই। আর ভারতের দিক থেকে কি এই চুক্তিকে ধরে বাংলাদেশের সাথে বার্গেনিংয়ের একটা টুল হিসেবে তারা ব্যবহার করবে কিনা সেটার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। গঙ্গার পানির ন্যায্য হিস্সা পেতে সরকারের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান, দুই পক্ষের বিশেষ কারিগরি দল এ নিয়ে কাজ করছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মন্ত্রী পর্যায়ের আলোচনা হবে। বাংলাদেশ সাইডে একটা কারিগরি বিশেষজ্ঞ যে কমিটি, সেটা আমরা করেছি। ফিল্ডে গিয়ে তাদের সমীক্ষা করার জন্য যা যা কিছু দরকার চুক্তির ব্যাপারে সব কিছুই ওনারা অলরেডি শুরু করে দিয়েছে। একইভাবে পাশের দেশ ভারত, তাদেরও একটা জয়েন্ট রিভার কমিশন, যেটা তাদের একটা স্টাডি টিম কাজ করছে, যেখানে কারিগরি সমীক্ষা উঠে আসবে। এবং এই দুইটা কমিটি খুব শীঘ্রই যে কোনো সময়, সেটা বাংলাদেশে হোক আর ইন্ডিয়াতে হোক, তারা বসে আলোচনা করে পরবর্তী করণীয় বা পদক্ষেপ করার মধ্য দিয়ে আমাদের মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট রিভার কমিশনের যে কমিটি আছে, সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য এই আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। পানি ভাগাভাগিতে দুই দেশের পানির চাহিদা, জলবায়ু পরিবর্তন এবং নদীর বাস্তু সংস্থানের মতো বিষয়গুলো মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশের নাগরিকদের জন্য উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড নিশ্চিত করতে 2011 সালে শুরু হয়েছিল একটি বড় প্রকল্প। তবে 15 বছর পেরিয়ে গেলেও এখনো কোটি কোটি ভোটার এই সেবা থেকে বঞ্চিত। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশের ভোটার সংখ্যা 12,17,11,793 জন। এদের মধ্যে স্মার্ট কার্ড হাতে পেয়েছেন 7,30,31,246 জন। দেশের নাগরিকদের দ্রুত ও আধুনিক সেবা নিশ্চিতে উন্নত মানের পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দিতে 2011 সালে প্রকল্প নেয় সরকার। শুরু থেকে এই প্রকল্পের ধীরগতির অভিযোগ ছিল। 5 বছর পর 2016 সালে শুরু হয় স্মার্ট কার্ড বিতরণ, কিন্তু 15 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিবন্ধিত সব ভোটারের কাছে স্মার্ট কার্ড তুলে দিতে পারেনি নির্বাচন কমিশন। ফলে ব্যাংকিং, পাসপোর্ট সেবা সহ অন্যান্য জরুরি কাজে ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। দেশে মোট ভোটার 12,77,00,000-এর বেশি। এর মধ্যে 5,46,00,000-এরও বেশি ভোটার এখনো স্মার্ট কার্ড পাননি। প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন ভোটার, ফলে তালিকা আরো দীর্ঘায়িত হচ্ছে, বাড়ছে জট। বিশেষজ্ঞরা বলছেন, ইসির গাফলতি, সিদ্ধান্তহীনতার কারণে সবার কাছে পৌঁছায়নি স্মার্ট কার্ড। তা দেখা যাচ্ছে যে 2011 সালে নেওয়া, আজকে 2026 সাল, এই সময়ের মধ্যে 80% হওয়া কথা ছিল। 100% কোনোদিনই ফুলফিল হবে না। যদি আমি ধরে দিই পিছন দিকে যা হয়েছে, যদি এখনো ইলেকশন কমিশন এই কার্ডগুলো যে 80 to 90% ডিস্ট্রিবিউশন আওতায় আনতে যায়, সেই ক্ষেত্রে তাকে একদম উপজেলা ভিত্তিক প্রচারণায় নামতে হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জানান, এটি চলমান প্রক্রিয়া, ধাপে ধাপে এই কার্ড বিতরণ করা হবে। এখন এটাতে শিডিউল করা হয় নাই, শিডিউল করে ফেলবো আমরা। একবারে তো সব কার্ড দিতে পারবে না, যতগুলো ছাপা হচ্ছে দিচ্ছে, ততগুলো ছাপা হচ্ছে দিচ্ছে। এটা ছাপা হচ্ছে আমরা রিসিভ করতেছি, ছাপা হচ্ছে রিসিভ করতেছে, এইভাবে সময় মতো হয়ে যাওয়া আশা করতেছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে 7,30,00,000-এর কিছু বেশি। 115টি উপজেলার স্মার্ট কার্ড প্রিন্টই শুরু হয়নি। অন্যদিকে 1 কোটির বেশি প্রিন্ট করা কার্ড পড়ে আছে। কবে বিতরণ শুরু হবে সেই সময় চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় কৃষক, আর সেই শ্রম ঘামে রচিত হয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের গল্প, যার আড়ালে জমে আছে দীর্ঘশ্বাসও। সবচেয়ে বড় আক্ষেপ, ফসল ফলিও মিলছে না ন্যায্য মূল্য। তাই আসন্ন বাজেট ঘিরে কৃষকের প্রত্যাশা,
বাড়তি ভর্তুকি, বিশেষ প্রণোদনা আর সহজ শর্তে ঋণ সুবিধা। অর্থনীতিবিদদের মতে কৃষিকে টিকিয়ে রাখতে প্রয়োজন যান্ত্রিকীকরণ, আধুনিক সংরক্ষণ, বাজারজাতকরণ ও সরবরাহ ব্যবস্থায় বড় বিনিয়োগ। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। জীবনের অর্ধশতক পেরোনো কৃষক দম্পতি জহির আর দরিয়া নিজের জমি না থাকায় এক টুকরা বন্ধক নেয়া মাটিতে চাষ করেছিলেন ঢেঁড়স। সকালের শিশির আর দুপুরের প্রখর রোদ ঘাম শ্রমে বড় করেছেন ফসল। সেই ফসল তুলতে গিয়ে তাদের মুখে হাসির বদলে লোকসানের অন্ধকার। এইভাবে চলি, এই কি নুরম আইয়ে সংসার চলন যায়, কি কাম করবো আর কি কাম আছে। বিছুন দিলে বা সার দিলে আমাকে ভালো বিষয়। বাজেটের কথা উঠতেই জমে থাকা দীর্ঘশ্বাস বের হয়ে আসে কৃষক দম্পতির কণ্ঠে। কৃষি অফিসের সেবা তাদের কাছে যেন অজানা গল্প। একটাই চাওয়া, চাষাবাদ খরচটা যেন একটু কমে। সার, ওষুধ, বাচ্চাদের প্যাকেট দিলে এইসব দিলে আমাকে সুবিধা বেশি হয়। এই যে হাঁস মুরগি আইয়ে তারপর এই যে গৃহস্থ মিস্ত্রি করি, সার পানি দিলে এটা দিলে আমার একটু উপকার হয়, ধান চাল। একই মাঠে কৃষক বাচ্চু মিয়া, আরব আলী কিংবা শুক্কুর আলীর গল্পও আলাদা নয়। সবার চোখেই অনিশ্চয়তার ছায়া। লোকসানে জর্জরিত এসব কৃষকের আক্ষেপ, ফসল ফলানো যেন জীবনের দায়। আমাদের মনে জানা কিছু থাকে না, যেটা করি এটা আগে সব কিছু লসে পালাত পড়ে যায়। একটু তেল একটু কমায় পাইতাম, সার একটু কমে পাইতাম, একটু বাজারটা একটু কৃষকের একটু বাঁচেরই। সার, বীজ, কীটনাশক, সেচ সবকিছুতেই লাগাম ছাড়া খরচের দেয়ালে ঠেকেছে কৃষকের পিঠ। আবার ফসল ফলিয়েও মিলছে না ন্যায্য মূল্য। তাই কৃষক এখতিয়ার কিংবা শুক্কুর আলীদের দাবি, বাজেটে যেন থাকে বাড়তি ভর্তুকি, বিশেষ প্রণোদনা আর সহজ শর্তে ঋণ সুবিধা। আঙ্গ চলে না, আরো নিজের অন্য ব্যবস্থা করিয়া, অন্য আরো আবার অন্য পদের করিয়া, তাইলে আমাকে চলতে হয়। সারে ভর্তুকি দিতে হবে, তৈলে ভর্তুকি দিতে হবে, আপনার শ্রমিকের দিকেও। বিশেষজ্ঞরা বলছেন শুধু ভর্তুকি দিলেই হবে না, কৃষিকে করতে হবে টেকসই এবং লাভজনক। এজন্য বাজেটে কৃষি যান্ত্রিকীকরণ, ফসল সংরক্ষণ, বাজারজাতকরণ কিংবা সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের গুরুত্ব দিতে হবে। বাজেটের দিক থেকে যেটা করণীয় সেটা হচ্ছে বাজারে যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয় অতিরিক্ত ব্যয়ের কারণে। একেবারে ভর্তুকি আমরা তুলে দিলাম, কৃষিতে ভর্তুকি দিব না, ডিজেলে ভর্তুকি দিব না, এই জায়গাটায় আমরা হয়তো আমাদের বিভিন্ন সংস্থার চাপ থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে এগুলোতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন খাদ্য নিরাপত্তার প্রশ্নে কৃষি খাতে ভর্তুকি কমানোর সুযোগ নেই। তাই স্মার্ট কৃষি ব্যবস্থা গড়তে বড় বিনিয়োগ জরুরি। তাকে যথেষ্ট পরিমাণে সুরক্ষা দিতে হবে, এবং সেটা বীমা হতে পারে, সেটি পুঁজি, স্বল্প সুদে পুঁজি দেওয়া হতে পারে। বাজেটে যদি কোনো বরাদ্দ রাখা হয়, ভর্তুকি হোক বা উপকরণ বা কৃষক কার্ড, আমাদের প্রথম লক্ষ্য থাকবে, আমি জোর দিয়ে বলবো, যে এটি কৃষক কিনা, সে চাষি কিনা। জমির মালিক হলে তো হচ্ছে না, কেন উনি তো চাষ করছেন না। বিশেষজ্ঞদের পরামর্শ, চালু করতে হবে কৃষি বীমা, বাড়াতে হবে দুর্যোগ সহনশীল বীজ ব্যবহার এবং কৃষি গবেষণায় বাজেট বরাদ্দ। যে কৃষকের ঘামে ভরে ওঠে আমাদের খাদ্যের থালা, সে কৃষকও এখন অপেক্ষা একটি স্বস্তির বাজেটের, যেখানে থাকবে উৎপাদনের নিশ্চয়তা, থাকবে আগামী দিনের বেঁচে থাকার প্রতিশ্রুতি। কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে বাঁচবে দেশের নিরাপদ খাদ্য প্রতিশ্রুতি। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতির এই চড়া বাজারে কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে যদি বাজেট প্রণয়ন করতে পারেন, তাহলে ফিরতে পারে কৃষকের স্বস্তি। এখন দেখার বিষয় আসন্ন বাজেটে কতটা প্রতিফলন ঘটে কৃষকের সেই চাওয়া পাওয়াগুলো। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এই মুহূর্তে ফিরতি যাত্রার খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, ফিরতি যাত্রায় যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কোনো দুর্ভোগ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ সঞ্জিদা। গাজীপুরে শিল্প অধ্যুষিত এলাকা, যেহেতু এখানে যেমন ঈদের ছুটিতে বাড়ি ফেরার যে চাপ ছিল, ফিরতি পথে আসলে সেই চাপটি লক্ষ্য করা যায়নি। তবে 3টি দাবে পোশাক কারখানা ছুটি হয়েছিল এবং এই ছুটির পর ফিরতি পথে ঈদ উদযাপন করে স্বজনদের সঙ্গে মানুষজন কিন্তু সুবিধামতো সময়ে ফিরছেন। মহাসড়কে কিন্তু যাওয়ার পথে যে চাপ, সেটি একেবারে নেই বললে চলে। এবং গাজীপুরে মহাসড়কগুলোতে আগে যে ঈদের আগে যে চিরচেনা সেই অবস্থায় কিন্তু রয়েছে। এবং আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঈদের পর থেকে মানুষজন আসতে শুরু করেছেন এবং
দর্শক, ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। দেখছেন সংবাদ সকাল। নেত্রকোনা শহরে নিজ বাসায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রিকশা চালকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে শহরের কাটলি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপর ওই বাসা থেকেই হামলাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তি হচ্ছেন একই এলাকার আব্দুর রশিদ। স্বজনরা জানায়, রাত 9টার দিকে বাসায় ঢুকে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কুষ্টিয়ায় সড়ক সংস্কারের নামে চলছে লুটপাটের মহোৎসব। যেখানেই সংস্কার কাজ সেখানেই অনিয়ম। ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে করা হচ্ছে যত্রতত্রভাবে দায়সারা কাজ। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও মিলছে না সুফল। পকেট ভরছে ঠিকাদার ও সড়ক বিভাগের কর্মকর্তাদের। যেন দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ। চলতি অর্থবছরে 24 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া খুলনা মহাসড়কের বটতল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত 9 কিলোমিটার সংস্কার কাজ হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ, যার কাজ পায় জহিরুল কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়কের এ সংস্কার কাজে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। 19 জেলার সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে 3 কোটি টাকার মতো। তবে এই সড়কটি সংস্কারে একদিক থেকে কাজ চললেও অপর দিক থেকে যাচ্ছে ভেঙে। তাই কাজের মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। 10 মিটার দৈর্ঘ্যের এ সড়কটির কোথাও কাজ করা হচ্ছে 7 মিটার, আবার কোথাও তার চেয়েও কম। সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বিটুমিন সহ উপকরণ সামগ্রী। ফলে কাজ শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে ফাটল। পায়ের ঘষাতেই উঠে যাচ্ছে পিচ ও পাথর। রাস্তা দুই সাইড দিয়ে রেখে যাচ্ছে, মাছ দিয়ে অল্প একটু করে যাচ্ছে, তাতে রাস্তা বেশি দিন টেকবে না। এখনই দেখেন উঠে যাচ্ছে, জায়গায় জায়গায় উঠে যাচ্ছে। যখন ঘন বৃষ্টি হবে তখন কিন্তু এই রাস্তাটা পুরাটাই উঠে যাবে। সেদিনকে করলো রাস্তা, ওই জায়গাটা রাস্তা ভেঙে গেছে মাঝখানে। তাও গেল 1 মাস আগে 86 লাখ টাকা ব্যয়ে কুমারখালীর আলাউদ্দিন নগর থেকে খোকসার জিলাপিতলা পর্যন্ত কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের সংস্কার কাজ সম্পূর্ণ করে সড়ক বিভাগ। যে কাজেও নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে পিচ ও পাথর। সড়কের মাঝে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। জনগণের টাকাই তো এরা লুটপাট করি কাজ না করে খেয়া চলে যাচ্ছে। মাস খালি 20 দিন হয়েছে, ঈদের আগে হয়েছে, 20 দিন আগে হয়েছে, করার পরে উপরে খালি পিচ ঢালে পিচ দিয়ে চলে গেছে, আর কোনো কাজ করে না এরা। মাঠ পর্যায়ে দেশ টিভির অনুসন্ধানে সড়ক সংস্কারে অনিয়মের প্রমাণ মিললেও দায়সারা বক্তব্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের। যেখানে 7.3 ধরা, সেখানে তখন যদি 10.3 তার ঠিকাদার করবে না, ডিপার্টমেন্টও করাই নিতে পারবে না। আমার দৃষ্টিতে কাজ ভালো হচ্ছে। মানুষ তো সিলকোট কাজটা দেখে অভ্যস্ত, এসবিএসটি কাজটা কিন্তু একটু ভিন্ন ধরনের। যখন এইটার ফান্ড দিছে তখন কিন্তু এটা 5 বছর হয় নাই, যার ফলে সাইডের অংশের কিন্তু ফান্ড আমাদেরকে দেয় নাই। সড়ক সংস্কারের নামে এমন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়কের বড় একটি অংশ কেটে নির্মাণ করা হচ্ছে ড্রেন। এতে সরু হয়ে পড়েছে মূল সড়ক। ফলে চলাচলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অপরিকল্পিতভাবে সড়কের জায়গা দখল করে ড্রেন নির্মাণ হলে ভবিষ্যতে স্থায়ী যানজটের আশঙ্কা করছেন স্থানীয়রা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যামলীপাড়া থেকে বাজারমুখী নবনির্মিত সড়কে চলছে ড্রেন নির্মাণ কাজ। কিন্তু ড্রেন নির্মাণের জন্য রাস্তার বড় একটি অংশ কেটে নেয়ায় সরু হয়ে পড়েছে সড়কটি। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পর্যাপ্ত খালি জায়গা থাকা সত্ত্বেও মূল সড়কের অংশে নির্মাণ করা হচ্ছে ড্রেন। পরিকল্পনা ছাড়াই রাস্তার অংশ ব্যবহার করে ড্রেন নির্মাণ হলে ভবিষ্যতে স্থায়ী যানজট ও ভোগান্তির আশা স্থানীয়দের। আমরা ঠিক মতো প্যাসেঞ্জার নিয়ে যেতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। ড্রেনের কাজ চলতেছে, যে কারণে এখানে চাপা রাস্তা, কাজের কারণে গাড়ি ঘোড়া যাতায়াত করা আমাদের জন্য সমস্যা হয়েছে। রাস্তার কাজ চলতেছে, কাজের জন্য আমাদের যাতায়াতে খুবই কষ্ট হইতেছে, কারণ রাস্তার পাশে মাটি এবং রাস্তার মাঝে ফুটপাতের দোকানপাট। রোজার ঈদের থেকে শুরু হয়েছে, কোরবানি ঠেক লেগে গেল, এখনো এই কাজের কোনো শুরু হলো না। আমাদের
ব্যবসা বাণিজ্য তো একবারে ভয়াবহ অবস্থা নামে আছে। এদিকে পৌরসভার পরিকল্পনাতেই ড্রেন তৈরি হচ্ছে বলে দাবি ঠিকাদার প্রতিষ্ঠানের। আর উপজেলা প্রশাসন বলছে কাজ চলমান থাকায় সাময়িক ভোগান্তি হলেও কাজ শেষে সুফল পাবে স্থানীয়রা। পৌরসভা দেখা দিচ্ছে যেখানে তাদের খাস আছে, ফ্রি জায়গা দেখেছে, টাকা তো দেখানোর দায়িত্ব হলো পৌরসভার, যে তার অ্যারেঞ্জমেন্ট কোন দিয়ে রাস্তা কোথা দিয়ে। আচ্ছা, যেখানে বিল্ডিং পাচ্ছে তখন ওখানকার বিল্ডিং সেভ করে ডান দিকে চলে গেছে। কাজ করতে গিয়ে সাময়িক সময়ের জন্য হয়তো জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে, কিন্তু এটা সাময়িক, কাজ শেষ হলে এটার সুফল জনগণ পাবে। উন্নয়ন কাজে যেন জনদুর্ভোগ তৈরি না হয় সেজন্য পদক্ষেপ নেবে পৌর কর্তৃপক্ষ, প্রত্যাশা উল্লাপাড়াবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।